রাহাতের সাথে তেমন একটা কথা হতো না কখনো। আর আম্বিয়া মির্জাও ওকে একদিনেই এই বাড়িতে দেখেই পছন্দ করেছে। আর হঠাৎ এত সব হওয়াতে যেমন লজ্জা তেমন অস্থিরতা কাজ করছে। এসব ভাবতে ভাবতেই আয়না সবার প্রশ্নের টুকটাক জবাব দিচ্ছে। বউয়ের সবকিছু দুই সেট করে রাখা হচ্ছে। মিতা সওদাগর এটা নিয়ে অমত করলেও পরে তেমন পাত্তা দেয়নি। তিনি ভাবছে এইটা হয়তো কোনো নিয়ম টিয়ম হবে। এইসব ভেবে তিনি চিন্তিত হলেন না। খুশি মনে মেয়ের শরীরে এটা সেটা ফেলে দেখে নিচ্ছে। সব দেখা শেষ সব দেখা শেষ সবাই আরো এক দফা আলোচনা করতে বসে গেল বড়রা। তাই সারা, মাইশা, আয়না আর প্রিয়তাকে নিয়ে বাড়ির বাহিরে চলে আসে। রাহাত, আয়ান বাড়ির ভেতরেই রয়ে গেল। বাগানে সুন্দর একটা বসার জায়গাও আছে। ওরা চারজন সেখানে আড্ডা দিতে লাগলো। কিসের আড্ডা? একজন আরেকজনকে খোঁচা মেরে কথা বলছে। বিশেষ করে আয়না সবাইকে বেশি করে জ্বালাচ্ছে। শেষমেশ আয়না লজ্জায় বাড়ির ভিতরে চলে গেল। পেছন পেছন মাইশাও চলে আসে। সারা আর প্রিয়তা দুজনেই হেসে তখন লুটোপুটি খাচ্ছে। ঠিক তক্ষুনি সাদনান বাইক নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে। পেছনে রায়হানও আছে। সাদনান সোজা গ্যারেজে চলে যায় আর রায়হান ওর বাইকটা বাগানে রেখে সারা আর প্রিয়তার দিকে এগিয়ে আসে। তা দুই সুন্দরী কি করা হচ্ছে এখানে? মুচকি হেসে জিজ্ঞাসা করে রায়হান। সারা কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। প্রিয়তা হালকা হেসে জবাব দেয়। এমনি এসেছিলাম। আপনারা এই অসময় বাড়িতে? বন্ধুর বিয়েতে কত কাজ, যখন তখন সেখানে সেখানে যেতে হয়। রায়হানের কথায় প্রিয়তার ভাবে রাহাত ভাইয়ের কথা বলছে হয়তো। আর সারা উসখুস করছে। রায়হান ভাইয়া না আবার মুখ ফসকে কিছু বলে ফেলে। তার 9 দিন পর তো বোনের বিয়ে, তারপর কিন্তু তোদের টেস্ট পরীক্ষা, মনে আছে? হ্যাঁ ভাইয়া, আর 2700 দিন পর। রায়হানের প্রশ্নের জবাবে উত্তর দেয় সারা। এর মধ্যে সাদনানও এগিয়ে আসে। প্রিয়তা সেদিকে মুগ্ধতা নিয়ে তাকিয়ে থাকে। মারাত্মক সুন্দর লাগে তার সাদনান ভাইকে সাদা শার্টে। আচ্ছা, উনি সবসময় সাদা পরে কেন? উনি কি জানে না ওনাকে সাদা রঙে কতটা সুন্দর লাগে? তবে সবচেয়ে বড় কথা হলো, আমি যেভাবে ওনাকে দেখি, আমার কাছে ওনাকে যতটা সুন্দর লাগে সব মেয়ের কাছেও কি তাই? প্রিয়তার ছোট মনটা বড্ড খারাপ হয় নিজের কথাগুলো ভেবেই। প্রিয়তা এতক্ষণ খেয়ালই করেনি ওর সামনে এসে সাদনান কখন দাঁড়িয়েছে আর সারা, রায়ান ভাই বা কখন চলে গেল। প্রিয়তা এলোমেলো দৃষ্টি ফেলে কাউকেই চারপাশে দেখতে পেল না। তখনও সাদনান ওর দিকেই তাকিয়ে আছে ভ্রু কুঁচকে, যা দেখে আরো এক দফা লজ্জা পেল প্রিয়তা। নিজ মনের ভাবলো, ইস, সকালের কথাগুলো বোধহয় না শোনালেই ভালো হতো। এখন তো নিজেরই কেমন লাগছে। আমাকে দেখা শেষ? সাদনানের প্রশ্নে চমকে ওঠে প্রিয়তা। আসলে আসলেও আবার কখনো যে সাদনানের দিকে তাকিয়ে ফেলেছে নিজেই বুঝতে পারেনি। সাদনান দেখছে তার ছোট্ট জানটাকে। এই 5 দিনে শরীরটা এই 5 দিনে শরীরটা অনেক শুকিয়েছে, সাথে চোখের নিচে কালিও পড়েছে, কিন্তু তাতে যেন আরো মোহনীয় লাগছে তার ছোট্ট জানকে। আচ্ছা, ও তো এত লেট করে পৃথিবীতে এসেছে। আরো 4-5 বছর আগে এলে কি হতো? এখন নিশ্চয়ই ওর সাথে প্রিয়তার বিয়েটা হলে তখন লোকে তাকে বলবে সুগার ড্যাডির সাথে বিয়ে হয়েছে কচি মেয়ের। সাদনানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে প্রিয়তার নিজের মাথাটা আরো একটু নিয়ে নিল। অতবার মিনমিন করে বলে ওঠে, আপনি এসেছেন কেন আমার সামনে? বাড়িটা আমার। চোখটাও আমার। সাদনানের কথার বিপরীতে কথাটা অনেক সাহস সঞ্চয় করে বলেই এক দৌড়ে বাড়ির ভেতর চলে গেল প্রিয়তা। সাদনান ভ্যাবাচাকা খেয়ে গেল। বিষয়টা বুঝতে ওর সেকেন্ড খানিক সময় লাগলো। যখন বুঝতে পেরেছে ততক্ষণে প্রিয়তা পগার পার। সাদনান নিজের পরিহিত কালো প্যান্টের পকেটে 2 হাত রেখে সোজা হয়ে দাঁড়িয়ে বিড়বিড় করে বলে ওঠে, আর বেশি দিন না, তোমাকে খুব শীঘ্রই সাদনান তার নিজের ভালোবাসার খাঁচায় বন্দি করে নেবে। মিস প্রিয়তা, অনেক জ্বালিয়েছ আমায়। ভালোবাসার শর্তেও কখনো বলতে পারিনি ভালোবাসি, তখনও না যখন তুমি নিজে আমাকে ভালোবাসো বলতে। ইউ নো হোয়াট, ভালোবাসার মানুষটার মুখে ভালোবাসি শব্দটা শুনতে কতটা ভালো লাগা কাজ করে, আর কতটা লাকি হলে সেটা সম্ভব। ক্ষমা করবেন, আমি এই প্রস্তাবে রাজি নই। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি আরেকবার চেষ্টা করে দেখব। না না, তার প্রয়োজন নেই। আপনি বরং আপনার নাতি আর জনগণের ভরসার আস্থার হবু এমপি মহোদয়কে
আমার সাথে একবার দেখা করতে বলবেন। আচ্ছা, আজ তবে উঠি। বুঝতেই পারছেন বড় নাতির বিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু আসছি। অবশ্যই। জাফর মির্জা লম্বা চওড়া হেসে বলে ওঠে। অতঃপর ওয়াসিফ দেওয়ানের বাড়ি হতে বেরিয়ে আসে। ওয়াসিফ দেওয়ান এখন বর্তমান অবস্থানরত এমপির বিরোধী দলের হয়ে তিনি সাদনানকে চায়। সাদনান রাজি নয়, এটা বলতেই আজ জাফর মির্জা এসেছিল যে সাদনান রাজি নয়। তিনি চাইলে আজম মির্জাকে নমিনেশন পাইয়ে দিতে পারে, কিন্তু ওয়াসিফ দেওয়ান কিছুতেই রাজি নয়। ওয়াসিফ দেওয়ান খুব ভালো মানুষ। তিনি জানে সাদনানকে যদি একবার এই পথে আনা যায় তবে জনগণের কোনো সমস্যা হবে না, আর জনগণ তাকে চায়। জয় তার নিশ্চিত। আর তিনি এটাও নিশ্চিত, সাদনানকে একবার যদি রাজি করানো যায় তবে তিনি এবার নিশ্চিন্তে তার পদত্যাগ করবে, আর সামনের ইলেকশনে সাদনানকে মন্ত্রীর পদ দেবে। দুপুরে সবাই মির্জা বাড়ি থেকে খাবার খেয়ে তারপর বিকেলে চলে যায়। শুধু প্রিয়তাকে সারা যেতে দেয়নি। ও বায়না ধরেছে প্রিয়তাকে থাকতেই হবে। মিতা সওদাগর কিছুতেই রাজি ছিল না। শফিক কিছু বলেনি, কিন্তু আয়ান বলেছে সে সন্ধ্যায় এসে নিয়ে যাবে। যদিও মিতা সওদাগর রাজি ছিল না, কিন্তু ছেলের কথায় আর কিছুটা নিমরাজি হয়েই রেখে গিয়েছে প্রিয়তাকে। এখন সারা, প্রিয়তা, মাইশা বসে আছে ছাদে। এখান থেকে বাড়ির গেট একদম পরিষ্কার দেখা যাচ্ছে। ওরা গল্প করছে বসে। ঠিক তখনই সাদনান গেট দিয়ে বাড়ির ভিতরে বাইক নিয়ে প্রবেশ করে। প্রিয়তা সেদিকে এক ধ্যানে তাকিয়ে আছে। সাদনান একবার তাকিয়েছে ছাদে, আর প্রিয়তা তৎক্ষণাৎ চোখ সরিয়ে নিল। সেই সকালের পর আর কথা হয়নি। বার কয়েক লিভিং রুমে চোখাচোখি হয়েছে মাত্র। আর এখন সন্ধ্যা 5:30 বাজে। প্রিয়তার ভাবনার মাঝেই সারা, মাইশা তাগাদা দিয়ে নিজে চলে আসে, কারণ সন্ধ্যা হলে ছাদে থাকা নিষেধ। আর এই হুকুম জারি করেছে আম্বিয়া মির্জা। তিনি আগের দিনের মানুষ। বেশ নিয়ম কানুন আর কিছু ভূত প্রেত বিশ্বাস করেন। নিচে আসার পর জানা গেল আয়ান আসতে পারবে না, ওর হোটেলে কাজ করে গিয়েছে। আর তাই রাহাতকে আসতে বলেছে, কিন্তু রাহাত যেতে পারবে না বলছে। তার শরীর ভালো লাগছে না, বাহানা দিয়ে দিয়েছে। আসলে কি ভালো লাগছে না? তাই আম্বিয়া মির্জা সাদনানকে সেই দায়িত্ব দিয়েছে। যদিও তিনি বেশ ভয়ে আছে, কখন আবার তার স্বামী কি বলে বসে সে তো আর তার মতামত জানায়নি এখনো। তার ভাবনার মাঝে প্রিয়তা ওনার কাজ হতে বলে সবার কাছ থেকে বিদায় নিয়ে সাদনানের পেছনে পেছনে বাড়ি থেকে বেরিয়ে এলো। সাদনান বাইকে বসে প্রিয়তাকে ইশারায় বসতে বলে। প্রিয়তা সাদনানের দিকে তাকিয়ে সাবধানে উঠে বসে। বেশ দূরত্ব রেখেই বসেই নিজের ছোট নরম তুলতুলে হাতটা সাদনানের কাঁধে রাখে। সাদনান তৎক্ষণাৎ চোখ বন্ধ করে নিল। তাকে এই ছোট্ট হাতের মালিক অনেক জ্বালায়। বুকের পাপাসটা কেমন কেমন করে। আচ্ছা, তার ছোট্ট জানটারও কি এমন লাগে? এই যে এখন হাত রেখে আছে, তাই তার মন কেমন করছে। এই মেয়েরও কি এমন লাগছে? কিন্তু সাদনান একটা বিষয় লক্ষ্য করে, প্রিয়তা ওর বাইকে উঠলে বেশ দূরত্ব আর শুধু কাঁধে হাত রেখে বসে। আর আজ যেন আরো গুটিয়ে আছে। তবে মনের কথা মনে রেখেই বাইক স্টার্ট দিতে দিতে রাশভারী কণ্ঠে বলে ওঠে, শক্ত করে ধরে বসো। ধরেছি তো। সাদনান আর কিছু বলে না, সন্ধ্যার পরিবেশটা উপভোগ করতে থাকে। যদিও এই রাস্তাটা চিরচেনা, তবে আজ যেন অচেনা মনে হচ্ছে। চারিদিকে তাকিয়ে সব নতুন মনে হচ্ছে। হয়তো ভালোবাসার মানুষটা পাশে আছে তাই। সাদনান নিজেও ধীর গতিতে বাইক চালাচ্ছে, আর একটু পরপর আয়নার মাঝে নিজের প্রেয়সীর দিকে তাকাচ্ছে। হালকা অন্ধকারের মাঝে বেশ লাগছে। প্রিয়তা জর্জেটের ওড়নাটা ভালো করে মাথায় পেঁচিয়ে রেখেছে। ছোট মুখটা আরো ছোট, মোহনীয় লাগছে। সাদনানের মনে হচ্ছে সে এইভাবেই তার প্রেয়সীকে দেখে যাক, আর রাস্তাটাও শেষ না হোক। সাদনানের বেশ করে একটা গান মনে ঘুরপাক খেলো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। সত্যি ভালোবাসার মানুষ পাশে থাকলে সবকিছু ভালো লাগে। প্রায় 5 মিনিটের মাথায় সাদনানের বাইকটা এসে সওদাগর বাড়ির সামনে দাঁড়ালো। প্রিয়তা তৎক্ষণাৎ বাইক থেকে নেমে দাঁড়ায়। সাদনান সেদিকে তাকিয়ে বলে ওঠে, তৈরি থেকো, খুব শীঘ্রই নিতে আসবো। কথাটা বলে আর 1 সেকেন্ডও অপেক্ষা করে না সাদনান, বাইক নিয়ে চলে যায়। ছোট প্রিয়তার মাথায় ঢোকেনি সাদনান ভাই কিসের কথা বলে গেল। আপনি এখন কি চাইছেন? আমার প্রস্তাব অ্যাকসেপ্ট করে নাও।
আচ্ছা, তবে তাই হোক, কিন্তু আপনি এটা ভাববেন না আমি আপনার কথায় রাজি হয়েছি। আমি আমার প্রতিটা গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য এটা মেনে নিয়েছি। আমি বোকা নই। আমি জানতাম তুমি জায়গা শক্ত করে নিতে এতদিন এমনটা করেছো, কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমার যথাযথ মর্যাদা তোমাকে শক্ত করে খুঁটি বানিয়ে দেব। বুঝতে পেরেছেন তবে? সেটা আর বলতে, 3 মাস পর ইলেকশন, প্রস্তুতি নিতে শুরু করো। অবশ্যই। তোমার আর কিসের প্রস্তুতি, সব তো তোমার কথায়, আর বাকিটা আমি সামলে নেব। সাদনান বাঁকা হাসে। কে বলেছে সে রাজনীতি করে না? জেলার পুরো ছাত্র সংসদ তার হাতের মুঠোয়। আর সাদনান কেমন মানুষ সেটা তো এখনো কেউ টেরই পায়নি। ওহু, পেয়েছে। ওয়াসিফ দেওয়ান তাই তো এতটা অভিজ্ঞতার সাথে সে নিশ্চয়তা দিয়েছে মির্জা সাদনান শাহরিয়ার জয় নিশ্চিত। এবার শুধু সময়ের অপেক্ষা। সাদনান ওয়াসিফ দেওয়ানের থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসে তার অফিস থেকে। অতঃপর বাইকে বসতেই ফোনটা বেজে ওঠে প্যান্টের পকেটে। রায়হান কল দিয়েছে। সাদনান ভ্রু কুঁচকে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে রায়হান উত্তেজিত হয়ে প্রশ্ন করে, দোস্ত কাজ হলো? একদম। সাদনান যা বলে তাই করে, আর সেটা পাকাপোক্তভাবে। জানি না, জানি তো আমি। এখন চলে আই, দলের কোনো ছেলেরা অপেক্ষা করছে। কয়েকদিন পর 1 ঘন্টা একটা সমাবেশ আছে, সেটা নিয়ে আলোচনা করবি বলছিলি। মনে আছে, আসছি আমি। ফোন কেটে সাদনান বাইক স্টার্ট দিয়ে নিজের গন্তব্যে পার্টি অফিসের দিকে ছোটে। সে তার বাবা দাদার থেকেও বড় নেতা, এটা সে নিজে না মানলেও জনগণ খুব করে মানে। আজ মির্জাবাড়ি থেকে গায়ে হলুদ, আর বিয়ের জন্য সব জিনিস সওদাগর বাড়ি আসবে। আর সব ওই দিন তাদের নিজেদের পছন্দ করে আসা সওদাগর বাড়িতে আজ মির্জা বাড়ির সব মহিলারাই যাবে, কোনো পুরুষ যাবে না। আজ সব দিয়ে আসবে। কাল গায়ে হলুদ মির্জা বাড়িতে হবে, আর ছেলে আর মেয়ে দুজনের একসঙ্গে হবে। সাদনান ওর মা আর দাদির সাথে কথা বলে বিয়ের এক সেট সব বাড়িতেই রেখে দিতে বলেছে। সে চায় না বিষয়টা জানাজানি হোক, আর শফিক আর আয়ানও এ ব্যাপারে একমত পোষণ করেছে। অজ্ঞতা সালেহা বেগম ছেলের কথা মোতাবেক কাজ করে। মির্জা বাড়ি একদম শুনশান নীরবতা। লিভিং রুমে জাফর মির্জা সহ সাদনান, মজিফুর মির্জা, রাহাত, আজম মির্জা সবাই বসে আছে। কারোর মুখে কোনো কথা নেই। তবে নীরবতা ভেঙে জাফর মির্জা বলে ওঠে, রাজনীতি আমাদের রক্তে মিশে আছে। সেখানে তোমার প্রথম আচরণে বেশ অবাক হয়েছি, তবে ভাবতেই পারিনি এতটা এগিয়ে আসো। জাফর মির্জার কথায় সাদনান কিছু বলে না, শুধু মুচকি হাসে। আজম মির্জা গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমাদের ব্যবসার কি হবে সবটা সাদনান দেখে। তুমি চিন্তা করো না বাবা, আমি সব দিক সামলে নেব। সাদনান আজম মির্জাকে আশ্বস্ত করে বলে ওঠে। মজিফুর মির্জা বলে, খুব সাধাসিধে মানুষ, প্যাজ জিনিসটা বড্ড কম, আর ভীষণ ভালো মানুষ। একদম ছোট বাবাই, আর ভাইয়া তো আছে। সাদনান একমত পোষণ করে। এভাবেই তারা অনেকটা সময় বসে আড্ডা দেয়। গাড়ি কিন্তু পাঠিয়ে দেওয়া হবে, সকাল সকাল চলে আসবেন আপা। অবশ্যই আপা। সাদনানের মায়ের কথার বিনিময়ে মিতা সওদাগর মুচকি হেসে জবাব দেয়। এর মধ্যে প্রিয়তা টের হাতে নাস্তা নিয়ে আসে, পেছনে পেছনে শিউলিও আসে। তোর কাজ করতে হবে না, তুই যা সারার সাথে। সালেহা বেগম বলে ওঠে। প্রিয়তা মুচকি হাসে। অতঃপর উপরে আয়নার রুমে চলে আসে। সারা আয়না বসে আছে, মাইশা নেই। ওর একটা ফোন এসেছে, বলছে ফ্রেন্ড ফোন দিয়েছে। এটা বলে সে ছাদে চলে এসেছে। কতক্ষণ ধরে ওয়েট করছি, আর তুমি সেখানে বসে বসে আলাপ মারছিলে। মাইশা ছাদে পা দেওয়ার সঙ্গে সঙ্গে শক্ত দুটো হাত ওকে আগলে নিয়ে কথাগুলো বলে ওঠে। মাইশা কেঁপে উঠল আয়নের এমন অনাকাঙ্ক্ষিত স্পর্শে। কেমন অস্বস্তি হচ্ছে, যদি কেউ দেখে ফেলে সেই ভয়। সেই সব ভেবেই মিনমিন করে বলে, ছাড়ুন, কেউ আসলে কেলেঙ্কারি শেষ থাকবে না। কেউ আসবে না। কথাটা বলতে বলতেই আয়ান মাইশার কাঁধ হতে ওড়নাটা একটু সরিয়ে সেখানে ঠোঁট ছুঁয়ে দিল। মাইশা চোখ বন্ধ করে নিয়ে আগের ন্যায় আবারও বলে, বাড়িতে নিয়ে এলেই তো হয়। আসবো, খুব শীঘ্রই নিয়ে আসবো সুইটহার্ট।
আমার কেমন ভয় করে। কোনো কারণ নেই, কারণ আমরা পাপ করছি না। তবুও শ্শ্, আসি না আমি, সব সামলে নিব। এখন একটু ভালোবাসা দিয়ে দাও। কথা শেষে আয়ান মাইশার ওষ্ঠ জোড়া দিয়ে নিজের ওষ্ঠ সাহায্যে চেপে ধরে। বেশ অনেকটা সময় পর আয়ান মাইশাকে ছেড়ে দিয়ে মাইশার দুগালে হাত রাখে। মাইশা তখনও চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস ফেলতে ব্যস্ত। অতঃপর চোখ খুলে আয়ানকে একটা ধাক্কায় সরিয়ে দিয়ে নিচে দৌড়ে নিচে চলে আসে। আর আয়ান নিজের চুল খামচে ধরে নিজে নিজে হেসে ফেলে। এদিকে মাইশা রুমে আসতে সবগুলো মাইশার দিকে কেমন করে তাকালো, শুধু সারা রাগে ফুঁসছে। আয়নার প্রিয়তা মুখ টিপে হাসছে। প্রিয়তা হাসতে হাসতেই বলে ফেলে, ভাবি হওয়ার এত শখ বলতে পারতে। তুমি আমাকেও একবার বলার প্রয়োজন মনে করনি? প্রিয়তার কথা শেষে সারা বলে ওঠে। শুধু আয়না চুপ, ও বরাবরই চুপ থাকে। মাইশা ওদের ভাবসাবার কথা শুনে বুঝতে পারলো সবাই সব দেখে ফেলেছে। আর একবার যখন দেখে ফেলেছে তখন ওদের সবটা বলে দেওয়াই উচিত বলে মনে করলো মাইশা। তাই মুচকি হেসে গড়গড় করে সব বলে দিল। মাইশার কথা শুনে সবাই স্তব্ধ। বিয়ে হয়ে গিয়েছে ওরা কেউ সেটা বুঝতেও পারলো না। বিশেষ করে সারার নিজেকে বড্ড বোকা মনে হলো, কারণ ও মাইশার সাথে এত ক্লোজ হয়েও এত বড় একটা বিষয় এত মাস ধরেও টের পায়নি। তাই অবশ্য কারো মনের ভেতরে কে ঢুকে বসে থাকে আর কার মনে কি চলে সেটা যদি বোঝাই যেত তবে হয়তো সবচেয়ে বেশি সুবিধা হতো, আবার বিরক্তিকর হতো। আপনি জানেন মাইশা আপুর আর আমার ভাইয়া বিয়ে করে নিয়েছে সাদনান ভাই? তো মানে আপনি অবাক হননি? অবাক হওয়ার কি আছে, আমি তো জানি। আল্লাহ, কি আপনি আমায় বলেন না কেন? তোমাকে বলতে যাব কেন? ঠিক। কথাটা বলে প্রিয়তা ফোনটা কেটে দেয়। সাদনান ফোনটা সামনে এনে ধরে ভ্যাবাচাকা খেয়ে গেল। এই মেয়ে ফোন কেন কেটে দিল? পরক্ষণই সাদনান ব্যাপারটা বুঝতে পেরে হেসে ফেলে। ফোনটা সোফায় ছুঁড়ে ফেলে বিছানায় ধপ করে শুয়ে উন্মুক্ত বুকে হাত বুলাতে বুলাতে বিড়বিড় করে বলে ওঠে, বড্ড খালি খালি লাগে। কবে এখানে তুমি মাথা রেখে আমাকে শক্ত করে জড়িয়ে ধরবে আমার ছোট্ট জান? মাশাআল্লাহ। রায়হানের বুকে এমন বাক্য শুনে আয়ান ভ্রু কুঁচকায়। রায়হানের দৃষ্টি অনুসরণ করতেই তার বুকের ভেতরেও ধক করে ওঠে। মাইসা সারা দুজনেই বাড়ি থেকে বেরিয়ে আসছে। দুজনেই একই রকম কাপড়, হলুদ শাড়ি, লাল পাড়ের, বাঙালি স্টাইলে পরা। কাঁচা ফুলের গহনাও পরেছে, তবে গহনাগুলো খুব নরমাল। এতেই যেন আরো বেশি সুন্দর লাগছে। আয়ান তার এই পেরসির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কিন্তু পরক্ষণেই রায়হানের দিকে তাকিয়ে বলে ওঠে, ভুলেও যেন নজর ওদিকে না যায়। ওহ চুপ কর, আমার নজর এতটাও বাজে নয় যে বিবাহিত মহিলা। রায়হান সবটা সম্পূর্ণ করতে পারে না, তার আগে আয়ান ওর মুখ চেপে ধরে হাত দিয়ে চোখ কটমট করে তাকিয়ে বিরক্তি মুখে বলে ওঠে, ওই সব মুখে আনবি না। বা স্যার, তো কেউ নেই এখানে। আয়ানের হাতটা মুখ থেকে টেনে সরিয়ে রায়হান আয়ানের চেয়ে আরো দ্বিগুণ বিরক্ত মুখে বলে ওঠে, ভাইয়া, ভাবিরা এখন আসবে? ওদের কথার মাঝে মাইসা সারা দুজনে এগিয়ে আসে। আর সারা জিজ্ঞেস করে, মা তো বললো গাড়িতে আছে, বেশিক্ষণ লাগবে না, মিনিট 2-1-এর মধ্যে পৌঁছে যাবে। সারার এমন প্রশ্নের জবাবে হালকা হেসে উত্তর দেয় আয়ান। তাদের কথার মাঝে একটা গাড়ি গেট দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে। আর সেটা থেকে প্রথম মিতা সওদাগর, তারপর আয়না, ওর পরে প্রিয়তা নেমে আসে। প্রিয়তা আর তাদের সবাই ঘিরে ধরে আছে বাড়ির মহিলারা। গিয়ে তাদের নিয়ে আসে। আয়নাকে একদম সাজিয়ে আনা হয়েছে, কিন্তু প্রিয়তা একদম নর্মাল পোশাক। নর্মাল তো হবেই, আর কিছুই তো সাদনান দেয়নি। তাই আয়নাকে সালেয়া বেগম স্টেজে বসিয়ে দিয়ে প্রিয়তাকে সঙ্গে নিয়ে তিনি বাড়ির ভেতরে চলে আসে। অতঃপর সোজা নিজের রুমে এনে একটা হলুদ শাড়ি সুন্দর করে পরিয়ে একদম তরতাজা বিভিন্ন রকমের ফুলের গহনা দিয়ে সাজিয়ে দেয়। কোনো কি রকম কৃত্রিম সাজসজ্জা নেই, এতেই অপরূপ সুন্দরী লাগছে প্রিয়তাকে। সালেহা বেগম প্রিয়তার কানের নিচে নিজের চোখ হতে কাজল লাগিয়ে মুগ্ধতা নিয়ে বলে ওঠে, মাশাআল্লাহ, কারো নজর না লাগে। এত সবের মাঝে প্রিয়তা নির্বিকার, সে বুঝতে পারছে না কিছু।
এত সবের মাঝে প্রিয়তা নির্বিকার। সে বুঝতে পারছে না কিছু, তাকে কেন এত যত্ন করে সাজানো হলো। তাকে তো আয়ান ভাই বলেছিল যাতে বাড়ি থেকে সেজে না আসে, আর তাই তো সে সেজে আসেনি। কিন্তু ও ভেবেছে অনেক লোকজন থাকবে, আর আয়ান তাই হয়তো সাজতে না করেছে। কিন্তু এখন তো কিছুই মাথায় ঢুকছে না। প্রিয়তাকে এভাবে থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে সালেহা বেগম হালকা হাসলেন। অতঃপর হাত ধরে বেরিয়ে আসে বাড়ির ভিতর হতে। সারা, মাইশা, আয়নাও একই রকম সাজ, তাই বুঝতে পারলো সব মেয়েরা একই রকম সেজেছে। কিন্তু আশেপাশে তাকিয়ে দেখলো কয়েকজন মেয়ে আবার ভিন্ন রকম। তাই চোখ পিটপিট করে সালেহা বেগমের দিকে তাকাতেই তিনি বলে ওঠে, এটাই নিয়ম। ছেলের বাড়ি আর মেয়ের বাড়ির খুব কাছের মানুষগুলো বইয়ের মতো সাজে, আর অন্যদেরটা আলাদা। প্রিয়তা কিছু বলে না আর। ততক্ষণে সারা, মাইশা এসে ওকে স্টেজে নিয়ে আয়নার পাশে বসিয়ে দিয়ে ওরা দুজন দু সাইডে বসে পড়ে। আর একে একে সবাই এসে হলুদ দিচ্ছে, প্রথমে আয়নাকে, দ্বিতীয় প্রিয়তাকে। সাদনান নেই এখানে, তবে অদ্ভুত ব্যাপার হলো মিতা সওদাগর নিজেও প্রিয়তার গালে হলুদ ছুঁয়ে দেওয়ার সময় ওনার চোখে স্পষ্ট জল ছিল। এটা কেউ খেয়াল না করলেও প্রিয়তা করেছে। কিন্তু তার মনই কেন কান্না করছে? বিয়ে তো আয়না আপুর, তবে তাকেই বা কেন সবাই আয়নার সামনে আয়নার সমান সমান হলুদ লাগাচ্ছে? রাহাতও পাশের একটা সোফায় বসে আছে। রাহাতের পাশে আয়ান, রায়হান, মাইশা দাঁড়িয়ে আছে। প্রিয়তাকে বাড়ির সব মহিলারা হলুদ লাগিয়েছে। এখন পাড়া প্রতিবেশী আর কিছু আত্মীয় স্বজনরা লাগাবে। তাই প্রিয়তা একটু সুযোগ বুঝে সারার কানে ফিসফিস করে বলে ওঠে, ওয়াশরুমে যেতে হবে। আরেকটু অপেক্ষা কর, প্রায় শেষ। তুই আমি চলে গেলে ভাবির অস্বস্তি হবে। প্রিয়তা এতক্ষণে এটা বুঝতে পারলো ওকে আয়নার জন্য এখানে বসিয়ে রাখা হয়েছে। কিন্তু সবাই ওকে কেন আয়নার সমান সমান হলুদ ছোঁয়া দিচ্ছে? এর মধ্যেই প্রিয়তা নজর যায় বাগানের এক সাইডে সাদনান দাঁড়িয়ে কয়েকজন লোকের সাথে হেসে হেসে কথা বলছে। সাদনানও সবার মতো হলুদ পাঞ্জাবি আর সাদা কোটি পরেছে। কিন্তু অদ্ভুত হলো সবারগুলো কালো, শুধু সাদনানেরটাই সাদা। এই লোক সবসময় একটা না একটা সাদা পরবে, হয়তো সাদা শার্ট, নয়তো প্যান্ট, মধ্যে কথা তার সাদা একটা না একটা পরিহিত থাকবেই। ইস, কি সুন্দর লাগছে! হলুদে আসা কিছু মেয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে সাদনানকে, কিন্তু সাদনানের সেদিকে কোনো হেলদোল নেই। কিন্তু প্রিয়তার ভীষণ রাগ লাগছে মেয়েগুলোর উপর। কিন্তু হায় আফসোস, সে চাইলেও কিছু করতে পারবে না, আর নাই পারবে বলতে। এসব ভেবেই প্রিয়তার রাগ মন খারাপের পরিণত হলো। সে চুপচাপ সেদিকে হতে চোখ ফিরিয়ে নিল। রাত প্রায় 10টা বাজতে চলে। তাই তাড়াতাড়ি অনুষ্ঠান শেষ করে প্রিয়তা আর আয়নাকে সারা, মাইশা ওদের রুমে নিয়ে গেল। সারা প্রিয়তাকে ওয়াশরুমে দিয়ে নিজে বাবা মায়ের ওয়াশরুমে ফ্রেশ হতে গেল। মাইশা আয়নাকে নিজের রুমে নিয়ে গিয়েছে, আর ওরা নিজে তাদের দুই বোনের জন্য কাপড় নিতে আমিয়া মির্জার রুমের উদ্দেশ্যে হাঁটা ধরে। সারা ফ্রেশ হয়ে আর উপরে নিজের রুমে আসেনি, নিচে থেকে গিয়েছে। আর মাইশাকে দিয়ে আমিয়া মির্জা 2টা শাড়ি দিয়েছে। এগুলো দুই বোনকে 2টা দেওয়ার জন্য। কিন্তু সালেহা বেগম একটা শাড়ি রেখে বাড়ি থেকে পরে আসা প্রিয়তার ড্রেসগুলো দিয়ে দিল, আবার ওইগুলো পরে নিচে আসার জন্য বলে। মাইশা বাধ্য মেয়ের মতো প্রিয়তাকে ড্রেস দিল, আয়নার জন্য শাড়ি নিয়ে গেল। প্রিয়তা সেগুলো ওয়াশরুম থেকে পরে বেরিয়ে এসে দেখলো রুমের লাইট অফ। প্রথমে ভাবলো হয়তো কারেন্ট চলে গিয়েছে, কিন্তু চারপাশ থেকে হালকা আলো আসতে দেখে ভ্রু কুঁচকে নিল। মানে কারেন্ট আছে, কিন্তু রুমের আলো নেই। প্রিয়তার ভাবনার মাঝে কেউ ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসার একটা অব্যয় দেখতে পেল। প্রিয়তা তৎক্ষণাৎ ভয় পেয়ে পিছিয়ে যেতে লাগলো, কিন্তু খুব পরিচিত একটা পারফিউমের স্মেল পেল। আর এইটা শুধু সাদনানের আশেপাশে থাকলেই পাওয়া যায়। কিন্তু এই রুমে সাদনান ভাই কি করে আসবে? প্রিয়তার ভাবনার মাঝে ব্যক্তিটা ওর একদম নিকটে এসে দাঁড়ালো। একটা হাত উঁচু করে প্রিয়তার গালে রাখে। প্রিয়তা ঠান্ডা শক্ত হাতের স্পর্শের মাঝে ভেজা ভেজা কিছু অনুভব করলো। আর সে শক্ত হাতের মালিক যে সাদনান, সেটা বুঝতে বেগ পেতে হয় না। কিন্তু শিওর হতে মিনমিন স্বরে ডাকলো, সাদনান ভাই। সাদনান হাতের সবটা হলুদ হাত ঘাড় সহ লাগিয়ে দেয় নিজের ছোট জানকে, আর সেটা লাগাতে লাগাতে জবাব দেয়। প্রিয়তা আবার অভিযোগের স্বর তুলে বলে ওঠে, আপনি ছিলেন না তখন। কিন্তু এখন তো এসছে। কেন? সাদনানের কথা শুনে প্রিয়তা ফটাফট প্রশ্ন করে,
যার উত্তরস্বরূপ সাদনান খুব স্বাভাবিকভাবে জবাব দেয়। হলুদ দিতে? কিন্তু হলুদ তো আপু। না, আমার কাল সারপ্রাইজ আছে। সওদাগর বাড়ি জমজমাট পরিবেশ, তবে তাদের নিজস্ব খুব কাছের আত্মীয় স্বজন নেই বললেই চলে। মিতা সওদাগরের এক ভাই আছে, তবে তিনি দেশের বাহিরে থাকে স্ত্রী বাচ্চা নিয়ে, তাই তিনি আসতে পারবেন না। আর প্রিয়তার নানা বাড়ি তো নেই, তাই নানা নানি ছিল শুধু, কিন্তু তাদের সে দেখেওনি, শুধু দাদুর কাছে তাদের নিয়েই গল্প শুনেছে। আর রায়হানের বাবা মা এসেছে সওদাগর বাড়ি। রায়হান মির্জা বাড়িতেই থেকে গিয়েছে, বাড়িতে তেমন মানুষজন নেই। আয়নাকে সাজাতে পার্লার থেকে মেয়ে এসেছে, তাদের মির্জা বাড়ি থেকে পাঠানো হয়েছে। প্রিয়তা শাখওয়ার নিয়ে বেরিয়ে এসে দেখলো ওর রুমে দুইটা মেয়ে বসে আছে, সাথে মিতা সওদাগর আর শফিক সওদাগর আয়ানও আছে। প্রিয়তা বিস্ময় চাহনি দিয়ে তাকিয়ে থাকে তাদের দিকে, যা দেখে আয়ান এগিয়ে এসে ছোট বোনকে বাহুতে আগলে নিয়ে ধরে আসা কণ্ঠে বলে ওঠে, এখন কিছু জিজ্ঞেস করিস না প্লিজ, কিন্তু এতটুকু বিশ্বাস রাখ, তোর খারাপ করব না। কিছু ছিল আয়ানের কণ্ঠে, কিন্তু কি? হয়তো বোন তার চিরদিনের জন্য তাদের বাড়ির অতিথি হচ্ছে। মিতা সওদাগর চুপচাপ দাঁড়িয়ে আছে, শফিক নিজেও একই অবস্থা। মানুষ বলে একসাথে নাকি দুইজনকে ভালোবাসা যায় না, আর প্রথম জনকে ভালোবাসলে নাকি অন্য কাউকে ভালোবাসা যায় না। কই, শফিক সওদাগর তো দ্বিতীয়বার ভালোবেসে ফেলেছিল প্রহেলিকাকে, তবে তিনি প্রথম জন মিতাকে ভালোবাসেন। ভাইয়া আমি বুঝতে পারছি না ঠিক। প্রিয়তা মিনমিন করে বলে ওঠে। আয়ান বোনের কথায় মুচকি হেসে প্রিয়তার মাথায় হাত রেখে বলল, বুঝতে হবে না, যা হবে শুধু চুপচাপ মেনে নিবি, কোনো ঝামেলা করবি না। আয়ান শক্ত কণ্ঠে কথাটা বলেই ঘর ছেড়ে বেরিয়ে গেল। শফিক শুধু মেয়ের দিকে অসহায় চোখে তাকিয়ে থাকে। মিতা সওদাগর একবার ওনার দিকে তাকিয়ে কিছু ইশারা করতেই তিনি হাতে চাঁদ পাওয়ার মতো খুশি হলেন, কিন্তু মেয়ের দিকে এগিয়ে গিয়ে মেয়েকে বুকে আগলে নেওয়ার মতো সাহস সঞ্চয় করতে পারে না, তাই ঘর থেকে বেরিয়ে এলো। আচ্ছা, উনি কি কান্না করলো? চোখে জল ছিল? আর তা আড়াল করতে কি চলে গেল? কিন্তু প্রিয়তা এক মনে ভেবে যাচ্ছে তার ভাই তার সাথে এভাবে কথা বলল, কিন্তু কেন? মনে মনে বেশ অভিমান হলো ভাইয়ের উপর ছোট্ট প্রিয়তার। প্রিয়তা আরো একটা জিনিস ভেবে নিল, সে আর কোনো কিছু বলবে না। যদি তাকে আজ সবাই মিলে আগুনে ফেলেও দেয় তবুও না। প্রিয়তার ভাবনার মাঝে মিতা সওদাগর এগিয়ে এসে ওর কপালে চুমু খেয়ে নিল। প্রিয়তা স্তব্ধ হয়ে গেল। এটা কি সত্যি, নাকি সে স্বপ্ন দেখছে? এটা সম্ভব? পরক্ষণেই ভাবে, কেন সম্ভব না? এটা হয়তো সব। তার মনিরাকে রোজ স্কুলে যাওয়ার সময় কপালে চুমু দিত, স্কুল থেকে বাড়ি এলে খাবার খাইয়ে দিত, কত ভালোবাসতো। কিন্তু হঠাৎ করে কেমন যেন হয়ে গেল। প্রিয়তা 7-এ ওঠার পর কেমন যেন খারাপ আচরণ করতো, আস্তে আস্তেও তা আরো বাড়লো, বই কমলো না। এর মধ্যে মিতা সওদাগর মেয়ে দুটোকে বাহিরে যেতে ইশারা করে। মেয়েগুলো মাথা নেড়ে বেরিয়ে গেল। মিতা সওদাগর তখন আস্তে ধীরে বলতে শুরু করলো, আমি জানি তোর মায়ের কোনো দোষ ছিল না, আর না ছিল তোর, কিন্তু জানিস একটা মন জিনিস আছে না, আমার এই মন তোদের মেনে নিতে পারিনি, মস্তিষ্ক মারলেও মন থেকে মেনে নিতে পারিনি। আমি তোর মায়ের সাথে তোর সাথে অনেক খারাপ করেছি, কিন্তু তাই বলে আমি ক্ষমা চাইবো না। তুই তো অনেক ছোট, তবে তোর খারাপ চাই না আমি। শুধু এটুকু বলবো, যখন বুঝতে পারবি ভুল ঠিক বোঝার মতো মন মানসিকতা তৈরি হবে, তখন ঘৃণা না করে একবার নিজেকে আমার জায়গায় দাঁড় করিয়ে নিজেকে ভাবিস, আর আজ যা হবে সব মেনে নিস, তোর ভালো হবে। কথাগুলো বলে তিনি চোখের পানি মুছতে মুছতে ঘর ছেড়ে বেরিয়ে গেল। প্রিয়তা এখনো কিছু বুঝে উঠতে পারছে না, কি বলে গেল তার মনে। আচ্ছা, তার মা কি না চাইতেও একটা নারীর সুখের সংসার ভেঙে দিয়েছিল? না না, প্রিয়তার এখন খুব করে মনে হচ্ছে সবটা দোষ তার দাদু। কেন তার মায়ের জীবনটা নষ্ট করে দিয়েছিল? এই ছোট্ট প্রাণটাকেও সেই ভুলের মাসুল দিতে হচ্ছে। ম্যাম আপনি বসুন, 12টা বেজে গিয়েছে।
একটা মেয়ে রুমে ঢুকতে ঢুকতে কথাগুলো বলে ওঠে। প্রিয়তা সেদিকে একবার তাকিয়ে দাঁড়িয়ে রইল, আর মেয়েগুলো একটা শাড়ি প্রিয়তাকে সুন্দর করে পরিয়ে সাজাতে লাগলো, কিন্তু বেশি না, হালকা। তারপর সাজানো শেষ, মাথায় একটা দোপাট্টা বেঁধে দেয়। প্রিয়তাকে সাজানো শেষ করতে করতে প্রায় 1টা বেজে যায়।